নিদ্রার চেয়ে নামাজ শ্রেষ্ঠ। আজানের শব্দ কানে যাওয়ার সাথে সাথে শাহিদার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে পাশের জানালাটা খুলে দেয় শাহিদা। বাইরের দিকে তাকিয়ে দেখে তখনও ঘুমোট অন্ধকার বিরাজ করছে। হঠাৎ কিসের যেন একটা শব্দ শুনতে পায় সে। ভয়ে গা শিউরে উঠে শাহিদার। তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নিশ্চুপ বসে থাকে, বিছানার উপর কান খাড়া করে। না, আর কোনো শব্দ শুনতে পায় না সে। ভাবে আর একটু শুয়ে থেকে উঠলেই হবে, এখনও তো অন্ধকারই কাটেনি। পরক্ষণেই চিন্তা করে, না, এখন আর ঘুমিয়ে থাকা ঠিক হবে না। এখন ঘুমুলেই ফজরের নামাজ নির্ঘাত কাজা হবে। শয়তান দুনিয়ার ঘুম এনে চোখে চেপে ধরবে। শাহিদা খাট থেকে নেমে ঘরের বাতি জ্বালিয়ে দেয়। তারপর দরজা খুলে বারান্দায় পা রাখে। এমন সময় পাশের রুমের দরজা খুলে বের হয়ে আসেন শাহিদার মা শাহিনা বেগম। তিনি শাহিদাকে দেখে বললেন, আর একটু পরে উঠলেই পারতিস মা, নামাজের এখনও অনেক সময় আছে। অন্য কোনো মসজিদে এখনও আজান পড়েনি। আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব সকলের আগে আজান দিয়ে কর্তব্য শেষ করেন। মায়ের কথার জবাবে শাহিদা বলে, ফজরের আজান সময় হাতে রেখে দেওয়াই ভালো, তাতে নামাজিরা ধীরে সুস্থে আসার সুযোগ পায়। ওই যে আব্বাও উঠে পড়েছেন। বলেই শাহিদা বাথরুমে গিয়ে ঢুকে। ফজরের নামাজ শেষ করে শাহিদা বসে কোরআন তালাওয়াতে, আর মা শাহিনা বেগম রান্নাঘরে ঢোকেন নাস্তার জোগাড়ে। সকালের নাস্তা শাহিনা বেগমই করতে হয়, কারণ কাজের ঠিকাজি 8টার আগে আসে না। ছোট কাজের মেয়ে শিউলিকে দিয়ে থালা বাসন মাজা, ঘর দরজা ঝাড় দেওয়া ও ফরমাস চলে মাত্র। খান বাহাদুর রফিক আহমেদের ফজরের নামাজ পড়ে বাসায় ফিরেই চা নাস্তা করার অভ্যাস অনেক পুরাতন। তাই ফজরের নামাজ শেষ করেই শাহিনা বেগমকে ঢুকতে হয় রান্নাঘরে। খান বাহাদুর রফিক আহমেদের 2 মেয়ে শরীফা ও শাহিদা, এক ছেলে রকিব। শরীফার বিয়ে দিয়েছেন খুলনার ধনাঢ্য শিল্পপতি আতিকুর রহমান চৌধুরীর ছেলে লতিফুর রহমানের সাথে। আর ছেলে রকিব আহমেদ MA LLB পাশ করে 1 বছর হলো ঢাকা বারে জয়েন করেছে। এখনও পশার জমে ওঠেনি। আর ছোট মেয়ে শাহিদা BA ক্লাসের ছাত্রী। খান বাহাদুর রফিক আহমেদের পিতা কফিল আহমেদ ছিলেন একজন প্রভাবশালী জমিদার। ব্রিটিশ সরকার এই খান বাহাদুর উপাধি জমিদার কফিল আহমেদকেই দিয়েছিল। পিতার মৃত্যুর পর পুত্র রফিক আহমেদ এই উপাধি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হন। তারপর জমিদারি চলে যাবার পর খান বাহাদুর রফিক আহমেদ ঢাকায় চলে আসেন এবং ব্যবসা গড়ে তোলেন। পৈতৃক বাড়ি ভিটা ছাড়া গ্রামে আর জমি রাখেন নাই দেখাশোনার লোকের অভাবে। সব জমি বিক্রি করে তিনি ব্যবসার দিকে মন দেন। এখন ঢাকায় তার 3খানা বাড়ি। 1খানা দোতলা বাড়িতে তিনি সপরিবারে বসবাস করছেন, আর 2খানা বাড়ি ভাড়া দিয়েছেন। খান বাহাদুর সাহেবের ইচ্ছা ছিল ছেলে রকিবকে তিনি ব্যবসায় ঢুকিয়ে নিজে অবসর নেবেন, কিন্তু রকিব কিছুতেই ব্যবসার ঝামেলা মাথায় নিতে রাজি হয় নাই। খান বাহাদুর সাহেব ব্যবসার পরিধি ছোট করে আনলেও কয়েকখানা দূরপাল্লার বাস, 3টি ট্রাক, 1টি পেট্রোল পাম্প ও 2টি কোল্ড স্টোরেজ এখনও আছে। এগুলো আগে খান বাহাদুর সাহেব নিজে দেখাশোনা করতেন, কিন্তু বয়স হয়ে যাওয়ায় তিনি একজন বিশ্বস্ত লোক খুঁজতে থাকেন। একদিন স্ত্রী শাহিনা বেগম স্বামীকে বললেন, তুমি লোক খুঁজে ফিরছো, অথচ আমাদের ঘরেই লোক আছে। স্ত্রীর কথায় খান বাহাদুর সাহেব থ মেরে স্ত্রীর মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন। শাহিনা বেগম স্বামীর দৃষ্টির অর্থ বুঝতে পেরে মৃদু এসে বললেন, ঘরের লোক দেখতে পাচ্ছ না, তাই না? হ্যাঁ, মানে তুমি কার কথা বলছো আমি ঠিক অনুমান করতে পারছি না, বললেন খান বাহাদুর সাহেব। শাহিনা বেগম বললেন, আমাদের মেহেদি হাসান MA পরীক্ষা দিয়ে এখন বাড়িতেই বসে আছে। সব দিক দিয়ে হাসান ভালো ছেলে, কমার্সের ছাত্র ছিল, হিসাবপত্র ভালো বুঝবে। তাছাড়া ছেলেটার স্বভাব চরিত্র খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। স্ত্রীর কথা শুনে খান বাহাদুর সাহেবের চোখে মুখে খুশির আভা ফুটে উঠল। তিনি বললেন, শরীফার মা, আমার ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে তোমাকে একটা মূল্যবান পুরস্কারে ভূষিত করি, কিন্তু হাতের কাছে তেমন কিছু নাই, তবে পাওনা থাকলো। সত্যি রত্নঘরে রেখে আমি মাঠে ময়দানে খুঁজে ফিরছি, কিন্তু কথা হলো হাসান কি এত উচ্চশিক্ষিত হয়ে প্রাইভেট ফার্মে আসবে চাকরি করতে? খান বাহাদুরের কথায় শাহিনা বেগম আশ্বাস দিয়ে বললেন, আসবে। দুলাভাই মারা যাবার পর ওদের অবস্থা এখন ভালো না। বড় আপা কিছুদিন আগে আমাকে বলেছিলেন সংসার চালাতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। একমাত্র ভরসা হাসান। হাসান পাশ করে বের হয়ে কোনো চাকরি না করা পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না। তাই আমার ধারণা বড় আপাকে বললে না করবে না। সরকারি চাকরি পাওয়া তো সোনার হরিণ ধরার সামিল। শুনেছি একটা কেরানির চাকরি নিতে গেলেও নাকি লাখ টাকা ঘুষ দিতে হয়, অথচ আপার সে ক্ষমতা নেই। তুমি যদি রাজি থাকো আমি আপাকে খবর পাঠাই।
স্ত্রীর কথায় খান বাহাদুর সাহেব বললেন, বলো কি, রাজি থাকবো না মানে? অমন একটা উপযুক্ত অফার, তাছাড়া সে তো আমাদেরই ছেলে, নিজের বাড়ির মতোই থাকবে। তুমি আমাকে বিরাট চিন্তার হাত থেকে বাঁচালে। আজই খবর পাঠাও, আমি একা আর সামাল দিতে পারছি না। ভেবেছিলাম রকিবকেই সব বুঝিয়ে দেব, কিন্তু সে কিছুতেই ব্যবসায় আসতে রাজি হলো না, ঢুকলো ওকালতি করতে। করুক না কিছুদিন, তারপর বিয়ে শাদী হলে আপনাতেই মত বদলাবে। তুমি বরং ওর বিয়ের ব্যবস্থা করো, স্বামীকে উদ্দেশ্য করে বললেন শাহিদা বেগম। এই ঘটনা 1 বছর আগের। এখন খান বাহাদুর তার ব্যবসার সমস্ত দায়িত্ব মেহেদী হাসানের হাতে সঁপে দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন। মেহেদী হাসানও বিজ্ঞতার সাথে তার দায়িত্ব পালন করে খালা ও খালুর সুদৃষ্টি অর্জন করে অত্যন্ত আদর যত্নে দিন কাটাচ্ছে। খান বাহাদুর সাহেব মেহেদী হাসানকে 10,000 টাকা বেতন ছাড়াও খাওয়া পড়া সব খরচই বহন করে থাকেন, যার কারণে মেহেদী হাসানের মায়ের সংসারেও আর অভাব নেই। তবে মেহেদী হাসানকে প্রায়ই বাইরে থাকতে হয়। খান বাহাদুর সাহেবের 2টি কোল্ড স্টোরেজই বাইরে, একটা গাজীপুর আর একটা নারায়ণগঞ্জ। সিজন টাইমে প্রায় হাসানকে 2টি কোল্ড স্টোরেজের তত্ত্বাবধানে গাজীপুর ও নারায়ণগঞ্জে দৌড়াদৌড়ি করতে হয়। তাছাড়া বাস ও ট্রাকের দেখাশোনাও তাকেই করতে হয়। যদিও সহযোগী আরও অনেক লোকই আছে, কিন্তু নির্বাহী ক্ষমতা সবই মেহেদী হাসানের হাতে, তাই সব জায়গায় তার উপস্থিতির দরকার হয়। মেহেদী হাসান আসার পরে খান বাহাদুর আরও একখানা গাড়ি কিনেছেন। আগের গাড়িখানা ছেলে রকিব নিয়ে কোর্টে যায়, যার কারণে মেহেদী হাসানের জন্য আর একখানা গাড়ি কিনতে হয় তাকে। শাহিদার বিয়ে পরীক্ষা সামনে। শাহিনা বেগম একদিন মেহেদী হাসানকে বললেন, বাবা হাসান, শাহিদার সামনে পরীক্ষা, তুমি সময় করে ওকে যদি পড়ার ব্যাপারে কিছু সময় সাহায্য করতে, তাহলে ওর খুব উপকার হতো। তোমার খালু বাইরে মাস্টার রেখে পড়াতে মোটেও রাজি নয়। তাছাড়া তোমার খালু তো ওকে আর পড়াতেই চাচ্ছে না, বলেছেন বিয়ে পরীক্ষা হলে মেয়েকে বিয়ে দিয়ে দেবেন। মেহেদী হাসান আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কেন খালাম্মা, শাহিদাকে আর পড়াবেন না কেন? তোমার খালু বলেন, ভার্সিটিতে এখন আর লেখাপড়ার পরিবেশ নেই। ভার্সিটি হলে মেয়েরা নাকি গাজার আসর বসায়, ভার্সিটির ছেলেরা নাকি মেয়েদের সম্মান রক্ষা করে চলে না। শিক্ষাঙ্গনগুলো এখন রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে। ওখানে ছেলে মেয়েরা যায় শিক্ষা গ্রহণ করতে, কিন্তু বের হয়ে আসে সন্ত্রাসী হয়ে। খালুজান একেবারে মিথ্যা বলেননি। দেশের রাজনৈতিক দলগুলো ছাত্রছাত্রীদের ব্যবহার করছে হাতিয়ার হিসেবে। ভার্সিটির খুব কম ছাত্রছাত্রী আছে যারা কোনো রাজনৈতিক দলের ক্যাডার নয়। নতুন কোনো ছাত্রছাত্রী যখন ভর্তি হয় তখন থেকেই শুরু হয় রাজনৈতিক দলের টানাটানি। বিভিন্ন টোপ দিয়ে তাদের দলে টানা হয়। আমি অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু সবাই পারে না ওদের হাত থেকে বেঁচে থাকতে। আচ্ছা, যেসব নেতা নেত্রীর ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করছে, তাদের কি ছেলে সন্তান নেই? আছে, তাদের অধিকাংশের ছেলে মেয়েরাই লেখাপড়া করে বিদেশে, আর দেশে যারা আছে তারা সবচেয়ে বেশি বেপরোয়া। নেতা নেত্রীদের ছেলে মেয়ে হওয়ার কারণে তাদের দাপটে সাধারণ ছেলে মেয়েরা মুখ খুলতে পারে না। ইচ্ছা না থাকলেও দলে নাম লেখাতে হয়। যখন কোনো গণ্ডগোলের সৃষ্টি হয় তখন ওই নিরীহ ছাত্রদের সামনে ঠেলে দিয়ে নিজেরা থাকে পেছনে, যার ফলে দেখা যায় যারা আহত নিহত হচ্ছে তারা সকলেই বাইরের, নেতা নেত্রীদের ছেলে মেয়ে একটিও নেই সেখানে। তুমি ঠিকই বলেছ বাবা, আমিও সেজন্যই তোমার খালুর মতের বিরোধিতা করিনি। আল্লাহ আল্লাহ করে বিয়ে পাশ করতে পারলেই ওর পড়া বন্ধ করে দিতে চাই। অবশ্য তাতে শাহিদা রাজি হবে কিনা বলা মুশকিল, সেটা তখন দেখা যাবে। অবস্থা বুঝে ব্যবস্থা নিলেই হবে। হ্যাঁ তাই, আগে বিয়েটা তো পাশ করুক। ঠিক আছে, আমি আজ সন্ধ্যায় বসবো ওকে নিয়ে। ওই দিন মাগরিবের নামাজের পর মেহেদী হাসান গিয়ে ঢুকলো শাহিদার পড়ার ঘরে। ওরা দুজন খালাতো ভাই বোন, ছোটবেলায় একই সাথে খেলাধুলা করে বড় হয়েছে। তারপর মেহেদী হাসান কলেজ ছেড়ে যখন ভার্সিটিতে ভর্তি হয় তখন থেকে প্রায় 5-6 বছর আসা যাওয়া না থাকায় দেখা সাক্ষাৎও হয়ে ওঠে নাই। তবে রকিবের সাথে হাসানের প্রায়ই ভার্সিটিতে দেখা হতো। রকিব ও হাসান দুজনই সমবয়সী, সম্পর্কও মধুর। হাসান যখন শাহিদার ঘরে ঢোকে তখন শাহিদা ঘরে ছিল না। হাসান একটি চেয়ারে বসে টেবিলে রাখা বইগুলো নাড়াচাড়া করে দেখছিল। এর কিছুক্ষণ পরই একটি ট্রেতে কিছু নাস্তা ও চা নিয়ে শাহিদা দরজায় এসে হাসানকে সালাম দিয়ে ঘরে ঢুকলো। হাসান 5 বছর পর এই প্রথম শাহিদাকে এত কাছ থেকে দেখে অবাক হলো। অতীতের শাহিদাকে যেন আজকের শাহিদার সাথে কিছুতেই মেলাতে পারছিল না। যদিও এ বাড়িতে আসার পর হাসানকে ব্যবসায়িক ঝামেলায় প্রায়ই খান বাহাদুরের সাথে বাইরে বাইরে থাকতে হয়েছে ব্যবসা বুঝে নিতে। তবু যে মাঝে মধ্যে অন্দরমহলে আসে নাই তা নয়। তবে হাসান অত্যন্ত লাজুক প্রকৃতির হওয়ায় মাথা তুলে কারো দিকে তেমন তাকাতো না, তেমনি বিনা প্রয়োজনে কথাও বলতো না। তাছাড়া রক্ষণশীল পরিবার হিসেবে বেপরদায় চলাফেরার উপর কঠোর নিষেধাজ্ঞা থাকার কারণে খোলাখুলিভাবে শাহিদার সাথে কথা বলা বা দেখা সাক্ষাতেরও তেমন সুযোগ ছিল না।
হাসানেরও ওর সম্বন্ধে কোনো কৌতূহল জাগেনি কোনো দিন, তাই আজ যখন চা নাস্তার ট্রে হাতে শাহিদা একেবারে সামনে এসে দাঁড়ালো, তখন হাসানের মনে হলো এ মেয়েকে যেন সে কোনো দিনই দেখেনি, এই বুঝি প্রথম দেখলো। সাদা সালোয়ার কামিজের সাথে মাথায় সাদা ওড়নায় অপূর্ব সুন্দর দেখাচ্ছিল তাকে। একে তো দুধে আলতা গায়ের রং, তার উপর হাতে কালো রেশমির চুড়ি ও কানে সাদা পাথর বসানো সোনার টপ, কাজল দেয়া দুটি টানা টানা চোখ যেন কল্পনার সেই ফুলপরীর কথাই স্মরণ করিয়ে দিচ্ছিল। সারা অঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছিল এক নির্মল স্বর্গীয় জ্যোতি। হাসান তখনও তাকিয়েছিল শাহিদার দিকে। শাহিদা টেবিলে নাস্তার ট্রে রেখে হাসানের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে বলল, ভাইজান চা ঠান্ডা হচ্ছে, কি দেখছেন অমন করে? শাহিদার কথায় হাসান লজ্জা পায়, বলে না দেখছিলাম না, হিসাব মিলাচ্ছিলাম। হিসাব মিলাচ্ছিলেন? কিসের হিসাব? ব্যবসার? হেসে বলেন শাহিদা। না, অতীতের শাহিদাকে আজকের শাহিদার সাথে মিলিয়ে দেখছিলাম। মিলল না বুঝি? হ্যাঁ, আল্লাহর অপূর্ব সৃষ্টি এই নারী জাতি। প্রতি ঋতুতে আল্লাহ এদের দেহ কাঠামোকে পরিবর্তন করে দেন, আর এটাই হলো তাদের সৃষ্টির বৈশিষ্ট্য। আমার ভিতর কি এমন পরিবর্তন পেলেন আপনি? ওটা তোমাকে বলে বোঝানো যাবে না, কারণ যার পরিবর্তন সে নিজে তা বুঝতে পারে না। কিছুই কি বুঝতে পারে না? তা হয়তো পারে, তবে সেই পরিবর্তনের মূল্যায়ন তারা করতে পারে না। মূল্যায়ন করতে হয় পুরুষকে। তাহলে পুরুষদের পরিবর্তনও তো তারা নিজেরা বুঝতে পারে না, তা কেবল মেয়েদের চোখেই ধরা পড়ে। আর মূল্যায়নও করতে হয় মেয়েদের, তাই নয় কি? না, তা ঠিক নয়। প্রথমত, পুরুষদের শরীরের আকর্ষণীয় কোনো পরিবর্তন হয় না। বড় জোর পাতলা থেকে মোটা অথবা মোটা থেকে পাতলা, আর বয়স বাড়লে দাড়ি মোচের বেশি কিছু না। দ্বিতীয়ত, পুরুষকে মূল্যায়ন করার ক্ষমতা নারীকে দেওয়া হয়নি, যেমন ফুলকে দেওয়া হয়নি মৌমাছির মূল্যায়ন করার ক্ষমতা। মৌমাছি ফুলের মূল্যায়ন করে থাকে। সে যাক, তুমি কোন কোন সাবজেক্টে নিজেকে দুর্বল মনে করো? ইংরেজি আর অঙ্ক। আপনি বসুন, আমি এগুলো রেখে আসি। শাহিদা নাস্তার ট্রে হাতে ঘর থেকে বের হয়ে গেল।